everyone, good morning. Welcome back to Kolkata's Bong Family. সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। কারণ অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে এখন বাজে সকাল প্রায় 6টা, মানে ভোর 6টাই বলতে পারো, কারণ এখনো অবধি পুরোপুরি কিন্তু সকাল হয়নি। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঠিক শিয়ালদা স্টেশনে, কারণ আজকে যাচ্ছি অফিস পিকনিকে ক্যানিং। তো সুন্দরবনে আমরা কি কি করছি ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ব্লগটা পুরো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, পুরো ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। সো এখন রয়েছি আমরা শিয়ালদা স্টেশনের বাইরে। আমি পল্লবী আর ও হচ্ছে আরফি। আর ওয়ান ডে ট্যুর প্ল্যান তোমরা কিভাবে করবে, সুন্দরবন ওয়ান ডের মধ্যে কিভাবে ঘুরে আসবে, সেই সব ইনফরমেশন আজকের ব্লগে রয়েছে। তো পুরো ব্লগটা দেখতে থাকো, তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে, চলো বাই। শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরলেই তোমরা সোজা পৌঁছে যেতে পারবে ক্যানিং স্টেশনে। আর শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন পৌঁছাতে টিকিট মূল্য পড়বে তোমাদের প্রত্যেকের মাথা পিছু 15 টাকা করে। আমাদের টোটাল 4 জনের টিকিট একসাথে ছিল, তাই 60 টাকা। আমাদের এই ওয়ান ডে ট্যুরটা প্ল্যান হয়েছিল 21 জানুয়ারিতে। জানুয়ারির দিকে কিন্তু ভীষণই ঠান্ডা ছিল, তাই তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু ভালোই কুয়াশা রয়েছে, বেশ হালকা হালকা শীতের আমেজ লাগছে। আর ট্রেনের জানলার ধারে বসে এইরকম দৃশ্য উপভোগ করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। আর প্রায় আমরা ক্যানিং এর কাছাকাছি ঢুকে গেছি, তো বাইরে কুয়াশাচ্ছন্ন পুরো ওয়েদারটা দেখো সঙ্গে সঙ্গে বদলে গেল। প্রচন্ড ঠান্ডা লাগছে আর বাইরে অতিরিক্ত কুয়াশা। যাই হোক, দেখতে তো ভালো লাগছে, কিন্তু তার সাথে শীতের পোশাক অবশ্যই ক্যারি করতে হবে, নইলে কিন্তু মুহূর্তের মধ্যে ঠান্ডা লেগে যাবে। সেটা ক্যারি করতে কিন্তু কেউ একদমই ভুলো না। তো যাই হোক, আমরা কিন্তু ইতিমধ্যে ক্যানিং স্টেশনে পৌঁছেও গেছি। আর পল্লবীর হাসি তো ধরছে না, আমরা কিন্তু ভীষণই মজা করছি। তো ক্যানিং স্টেশন থেকে বাইরে আসতেই দেখলাম প্রচুর টোটো, অটো, অনেক কিছু দাঁড়িয়ে আছে। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। শিয়ালদা থেকে মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মধ্যেই আমরা চলে এলাম ইতিহাস ঐতিহ্যের শহর ক্যানিং এ। সো এখন আমরা এই মুহূর্তে রয়েছি ম্যাজিক গাড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই আমরা এখানে বসে গেছি। বাট একটা প্রবলেম হয়ে গেছে, সেই প্রবলেমটা হচ্ছে যে আমরা সবাই মিলে বসে তো গেছি, রিজার্ভও করে নিয়েছি, কিন্তু এদের একটা টাইমিং রয়েছে যে 9টা না বাজলে ছাড়বে না। আর এখন বাজছে 8টা, তো আমাদের সবাইকে এক্সট্রা আবার 50 টাকা করে দিয়ে গাড়িতে রিজার্ভ করে যেতে হচ্ছে। কিছু করার নেই, যেতে তো হবেই, টাইমে পৌঁছাতে হবে, নইলে আমরা পিকনিকটা এনজয় করতে পারবো না। তো চলো দেখতে থাকো, বাকি পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা যাচ্ছি গদখালি জেটিঘাটের দিকে, আর ওখান থেকেই আমরা লঞ্চে উঠবো। আজকে সারাটা দিন লঞ্চেই কাটাবো। সুন্দরবনের জলের উপর সারাটা দিন লঞ্চে কাটানোর একটা আলাদাই এক্সাইটমেন্ট হচ্ছে, কারণ এটা আমার প্রথমবার সুন্দরবনে যাওয়া, এবং চারিদিকে প্রাকৃতিক এত মনোরম প্রাকৃতিক দৃশ্য তো উপভোগ করবই, আর তার সাথে বাঘ দেখার তো একটা এক্সাইটমেন্ট রয়েছেই। এবং সারাটা দিন লঞ্চেই খাওয়া দাওয়া আর চারিদিকে টুরিস্ট স্পটগুলো ঘোরা, মানে ভীষণই একটা এক্সাইটমেন্ট রয়েছে। আর এখন থেকেই দেখো এত সুন্দর রাস্তা, দুদিকে চারিপাশে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে চোখ জুড়ে আসছে। তাই তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরাও এই দৃশ্যটা উপভোগ করতে থাকো। তারপর বাকি কথা একদম গদখালিতে গিয়ে হচ্ছে। তো এখন আমরা চলে এসেছি গদখালিতে, মাত্র 45 মিনিটের মধ্যেই পৌঁছে গেছে। अपना नाम बताओ। मेरा नाम विशाल है। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, তো আমরা বোটে উঠবো। সো এই হলো পেছনে বোট, দেখতেই পাচ্ছ। আমার তরফ থেকে একটাই অ্যাডভাইস রয়েছে, যারা শীতকালে আসছো অবশ্যই জ্যাকেট, টুপি, শল সব কিছু ক্যারি করে আনবে, কারণ এখানে কিন্তু প্রচুর ঠান্ডা। যদি না আনো তাহলে কিন্তু খুব মারাত্মকভাবে ফেসে যাবে। তো অবশ্যই ক্যারি করে আনবে। আর আমরা বোটে উঠছি, তারপরে তোমাদেরকে বাকিটা পুরো শেয়ার করছি, দেখতে থাকো।
সবাই এক এক করে লঞ্চে ওঠা শুরু করলো আর ওনারা খুব সুন্দরভাবে গাইড করে সবাইকে হাতে ধরে একদম ভালো করে লঞ্চে তুললো এবং সবাই উঠে যাবার পর আমাদের লঞ্চ গদখালি জেটিঘাট থেকে ছাড়লো। ঠিক আছে, আগে পিছে করে এক জায়গায় ভিড় করবেন, এনজয় করুন সবাই, কোনো ব্যাপার নেই, সবকিছু বজায় রেখে করবেন। একদম খাওয়া দাওয়া দেখুন, অসুবিধা নেই, গরম গরম লুচি, ডিম সিদ্ধ, মিষ্টি তরকারি হয়ে গেছে, বললেই লাগিয়ে দেবেন খাবার। সো এখানে চলছে এখন টুকটাক খাওয়া দাওয়া, আমাদের ব্রেকফাস্ট আসার আগে, কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে। আমরা সেই কোন সকালবেলা বেরিয়েছি সবাই, তাই জন্য চিপস, কুরকুরে, মুড়ি, চানাচুর দিয়ে চারিদিকে জলই জল। দূরে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে আর জলের উপর কিন্তু মারাত্মক ঠান্ডা, চারিদিক থেকে যা হাওয়া দিচ্ছে মানে লেভেলের ঠান্ডা লাগছে। তো ঠান্ডা তো লাগছে ঠিকই, কিন্তু তার মধ্যেও চারিদিকের প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু ভীষণভাবে উপভোগ করছি। তো এখন আমি চলে এসেছি লঞ্চের রান্নাঘরে, কি কি রান্না হচ্ছে সেটা দেখার জন্য। আর এসে দেখি কাকুরা কিন্তু এখানে ব্রেকফাস্টের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে, অলরেডি তৈরিই ছিল। ওনারা গরম গরম খাবার পরিবেশন করবে বলে শুধু লুচিটা গরমা গরম ভাজছে। তো এখানে কাকু লুচি এখন বেলছে আর ওদিকে আরেক কাকু লুচি ভাজার প্রস্তুতি করছে। আর ওদিকে রয়েছে আমুদি মাছ, যেটা ব্রেকফাস্টের একটু পরেই গরমা গরম ফ্রাই করে আমাদের পরিবেশন করা হবে। সো এখানে এখন চলছে সকালবেলার ব্রেকফাস্ট। মৌসুমি খেয়েই যাচ্ছে, কোনো কথা বলছে না। আর আমি অবজারভেশন দিতে চাই যে লুচিগুলোর বলো, কোনোটা গোল কোনোটা লম্বা, কিছু করার নেই। লুচি যে পেয়েছে এটাই অনেক বড় কথা না। পেটে তো যাচ্ছে, টেস্টও মোটামুটি ভালো, খারাপ না, পেটে যাচ্ছে তো। এমন তো না রুটিকে সাজানো, তরকারিটা খুব একটা ভালো লাগছে। এত অবজেকশন করিস না, চুপচাপ খা। হলো সকালের ব্রেকফাস্ট, লুচি, তার সাথে আলুর তরকারি আর একটা ডিম সেদ্ধ। তো এবার আমি খাই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো। এখানকার জলটা দেখো একবার, পুরো কাচের মতো পরিষ্কার। এত সুন্দর জল দেখে ইচ্ছা তো করছে যে পা ডুবিয়ে বসে থাকি, কিন্তু সেটা করার তো উপায় নেই, কারণ জানো সুন্দরবন মানেই জলে কিন্তু রয়েছে কুমির। আর দুদিকে এত গাছপালায় ঘেরা অরণ্য দেখে মন প্রাণ দুটোই জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু সুন্দরবনে এসে সবাইকে একবার ঘুরে যেতেই হবে। সবচেয়ে বেশি ঠান্ডা আমারই লেগেছে, বাবা মৌসুমীকে দেখে একবার তো মনে হচ্ছে যে সুন্দরবনে এসছে আর ঠান্ডা লেগেছে, আর কাউকে দেখে মনে হচ্ছে না। তো এই মুহূর্তে আমি নেমে গেছি বোটের একদম সামনেটায়। ভালো যেরকম লাগছে তার সাথে ভয়ও সেরকমই লাগছে, কিন্তু সমস্ত ভয়কে জয় করে মনে হলো তোমাদেরকে কাছ থেকে কিছু শর্টস দেখাই, এবং যাতে তোমরাও এই প্রাকৃতিক দৃশ্যকে একদম মন ভরে উপভোগ করতে পারো। ব্রেকফাস্টের ঠিক পরে পরেই চলে এলো একদম গরমা গরম মুচমুচে আমুদি মাছ ভাজা। তো আমরা কিন্তু সবাই মিলে বেশ মজা করেই আমুদি মাছ খাচ্ছি। এখন যে জায়গাটা দিয়ে আমরা পাস করছি দেখো, তার পাশে রয়েছে একটা খাড়ি, আর খাড়ির মুখে কিন্তু জাল দিয়ে ঘেরা রয়েছে এবং জালের সামনে লেখা রয়েছে ডেঞ্জার, মানে ওখানে কিন্তু বাঘের আনাগোনা প্রায়ই দেখা যায়। এই কারণে কিন্তু এই খাড়িতে পর্যটকদের যাওয়া নিষিদ্ধ। তো যাই হোক, আমরা আরেকটু এগোতেই দেখতে পেলাম একটি বানর, যেটাকে আমরা প্রথমে বাঘের বাচ্চা বলে ভুল করেছিলাম। তারপর দেখি আরো 2-3টে বানর। এতক্ষণ তো আমরা লঞ্চে করেই ঘুরছিলাম, এবার নামলাম একটি টুরিস্ট স্পটে, সজনেখালি। আর সজনেখালিতে নেমে তো পুরো বানরের ফ্যামিলিকেই দেখতে পেলাম। কি সুন্দর দেখো, 3জন এখানে বসে রয়েছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি সজনেখালিতে, দেখতেই পাচ্ছ। তো ভেতরে ঢুকবো আর বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো।
সজনেখালি টাইগার রিজার্ভের দুদিকে দেখো এরকম জাল দিয়ে ঘেরা রয়েছে, কারণ আমরা যাব মাঝখান দিয়ে। আর দুদিকে দেখা পাওয়া যেতে পারে সুন্দরবনের বিভিন্ন বন্য প্রাণীদের। এখানে প্রবেশ করার সাথে সাথেই যেটা চোখে পড়লো সেটা হচ্ছে বনবিবির মন্দির। সুন্দরবনের মানুষদের মধ্যে প্রথা রয়েছে, যখনই তারা বনে বা জঙ্গলে মধু সংগ্রহ করতে বা মাছ ধরতে যান, সর্বদাই তারা বনবিবির মাকে পূজা করে এবং তাকে স্মরণ করেই যান, কারণ বনে জঙ্গলে সমস্ত রকমের বিপদ থেকে মা বনবিবি রক্ষা করেন। খুব সুন্দর, চলো দেখি। এই জলাশয়টিতে চোখে পড়েছিল এক বিরল প্রজাতির কচ্ছপ, যার নাম হলো কাঠা। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা বের করতে করতেই সে জলের তলায় গিয়ে ডুব দিল। যাই হোক, তোমাদের সাথে তাও তার ছবি শেয়ার করলাম। তাদের মুখটা হয় একটু ছুচালো প্রকৃতির। তারপর একটু আগে এগোতেই চোখে পড়লো কুমির। চারিদিকে ঘোরাঘুরি তো কমপ্লিট। এবার চলো যাওয়া যাক সজনেখালির ওয়াচ টাওয়ারে। তো চলো ওয়াচ টাওয়ারে উঠে দেখি কি কি দেখা যায়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু বাঘের দেখাও মিলতে পারে। তো এই হলো ওয়াচ টাওয়ারের একদম উপর থেকে চারিদিকের ভিউ, যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। কিন্তু দুর্ভাগ্যবশত এখানেও আমরা বাঘের দেখা পেলাম না। তো শেষমেশে ওয়াচ টাওয়ার থেকে নেমে আবার লঞ্চের দিকে হাঁটা দিলাম। লঞ্চে যাবার পথে দেখতে পেলাম কিছু গোল পাথার সংরক্ষণ, আর তার সাথে এখানে দেখলাম কিছু বাঘ, হরিণ এবং বিভিন্ন রকমের পাখির স্ট্যাচু। এটা কিন্তু সত্যিকারের বাঘ নয়। সো আমাদের সজনেখালি ঘোরা কমপ্লিট। আবার আমরা বোটে উঠছি, চলো আবার বোটে উঠে দেখা হচ্ছে। লঞ্চে উঠেই যাওয়ার পথে চোখে পড়লো দুটো বড় বড় বাংলাদেশি জাহাজ। দেখো কি সুন্দর দেখতে লাগছে না? প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে গরম গরম চা, ভীষণ ভালো লাগছে। এটার খুব দরকার ছিল। সামনের দিকে এগোতে এগোতে চোখে পড়লো একটি নৌকা, যে নৌকার মধ্যে 3 জন মানুষ রয়েছে এবং তারা মাছ ধরছে। দেখো ঠিক জঙ্গলের পাশেই কিন্তু তারা মাছ ধরছে, জীবনের কতটা ঝুঁকি নিয়ে। সত্যি সুন্দরবনে যারা থাকেন তাদের জীবনের কতটা ঝুঁকি নিতে হয় জীবিকা নির্বাহনের জন্য। তারপর চলে এলাম আবার বোটের রান্নাঘরে, কি হচ্ছে সেটা দেখার জন্য। আর এবারে এসে দেখি ওনারা লাঞ্চের প্রিপারেশন করছে। কাকুকে বললাম লাল লাল চিকেন কষার কিন্তু দারুণ সুগন্ধ বেরিয়েছে। কাকু শুনে ভারী খুশি হয়ে গেল। এরপর আমরা আরো একটি স্পটে নামলাম, আর এইভাবে আমার মুখে স্টোল জড়ানো রয়েছে। তার কারণ হলো জাস্ট কিছুক্ষণ আগে আমরা পঞ্চমুখী নদীর মোহনা ক্রস করেছি, আর ওখানে মারাত্মক ঠান্ডা হাওয়া ছিল আর ভীষণই ঠান্ডা ছিল। তাই কোনো রকম রিস্ক না নিয়ে কান, নাক, মুখ সব ভালো করে স্টোল দিয়ে ঢেকে নিয়েছিলাম। তো যাই হোক, এই হলো বোটে নেমে রাস্তা। রাস্তাটা তো দেখতে ভারী সুন্দর লাগছে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি কি কি দেখতে পাই। কেমন লাগছে? তুই কি এই জায়গাটা ঘুরে স্যাটিসফাইড সেটা বল। তোর কেমন লাগছে ঘুরে সেটা বল। খুব ভালো লাগছে। খুব 3 কোটি এখানকার এমএলএ সাহেব 100 বিঘা জমির উপরে এটা হোটেল রিসোর্ট দিয়ে পাইনি। এমএলএ আচ্ছা, এমএলএ কে? সুব্রত মন্ডল। একটা মানুষ যে তারপরে এখানে হাওয়া দপ্তর এটা সব ভেঙে দিয়েছে। হাওয়া দপ্তর পুরো ভেঙে দিয়েছে, সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হচ্ছে তার জন্য। আমরা চাই ওটা বানিয়ে দেওয়া হোক, যাতে আমরা এখানে থাকতে পারি। আচ্ছা, তাহলে ভাইব্রেন্টের কল অডিট গুলো কি করবে? ওই তো স্যার আমাদের ম্যানেজার করবি না, আমার হাত থেকে পড়বে। এখানে ওরা কুকুরের বাচ্চা নিয়ে আদর করছে। কিছু এখানে পেলাম আর না পেলাম, তবে দুটো সুন্দর সুন্দর, দুটো না তিনটে সুন্দর সুন্দর কুকুরের বাচ্চা। ওই যে একটা, ওই যে লঞ্চে উঠতে না উঠতেই গরম গরম দুপুরের খাবার ওনারা অলরেডি পরিবেশন করা শুরু করে দিয়েছে। তাই আমরাও আর দেরি না করে তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, কারণ বেশ খিদেও পেয়ে গেছিল। তো চলো দেখিয়ে দিই কি কি আজকে দুপুরের খাবারে রয়েছে। সো আমাদের খাবার চলে এসছে।
দেখালাম যেরকম তোমাদের ডাল ভাত আলু ভাজা আর একটা সবজির তরকারি আর স্যালাড, তারপরে আছে চিকেন, আরো অনেক কিছু আছে। তো খাবারটা স্টার্ট করি, দেখাচ্ছি তারপরে আরো কত কি 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 আছে, দেখতে থাকো। খাবার তো ছিল গরম গরম, কিন্তু চারিদিকে এত ঠান্ডা হাওয়া, খাবার দিতে না দিতেই সেই খাবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এই অসুবিধাটাই হচ্ছিল, বাকি এনজয়মেন্ট তো ভরপুর হচ্ছিল। তো যাই হোক, ডাল তরকারি তারপর আলু ভাজা দিয়ে খাওয়ার পরে চলে এলো মাছের কালিয়া, আর মাছটা খুব ভালো ছিল, ফ্রেশ মাছ ছিল। তারপর চিকেন কারি, ঝাল ঝাল চিকেন কষা, উফ অসাধারণ ছিল। সবশেষে ছিল চাটনি আর পাঁপড়। আমাদের এইখানে বাঘ ঢোকে, এই জায়গাটায় ঢোকে। ওই জঙ্গলটাই যাদেরকে জিজ্ঞাসা করা, ওই জঙ্গলটাই বাঘ আছে, ওই জঙ্গলটাই বাঘ আছে। বাবা ওই দিক, ওই জঙ্গল সাঁতরে সাঁতরে এই পারে চলে আসে যখন তখন এই জঙ্গলে সাঁতরে চলে আসে। বাবা যখন আসে তো এই তো ওই জঙ্গলের সামনে দেখবে না সাঁতরে কতক্ষণ, ওদের তো স্পিড আছে। হ্যাঁ তুমি এক্ষুনি দেখবে এইখানটায়, এক্ষুনি তোমার যেখান থেকে বোটে উঠেছো সেইখানটা চলে যাবে, 1 মিনিট লাগবে না বাবা, 1 মিনিট লাগবে না ওদের। মানে এখানে ভালোই রিস্ক আছে। হ্যাঁ রিস্ক মানে আমাদের রাত্রিবেলা করে তো দরজায় তালা মারে ঘুমোতে হয়, বাবা এত রিস্ক বলতে নেই। খাওয়া দাওয়া করেই বোট থামালো আমাদের, মানে লঞ্চ থামলো, আর লোকনাথ বাবার মন্দিরের কাছেই। সো হেঁটে হেঁটে এলাম, এই হলো লোকনাথ বাবার মন্দির, এই যে পেছনে দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো ভেতরে যাই, তারপর দেখাচ্ছি। দুদিকে হচ্ছে ধান ক্ষেত, এখানে ধান চাষ হয়েছিল, দেখতে পাচ্ছ তোমরা, পুরো ব্রাউন কালারের হয়ে আছে এখন, কারণ ধান তোলা হয়ে গেছে অলরেডি। তো চলো গিয়ে দেখাচ্ছি। এই যে আমাকে দেখা, আমি তো তিলক কেটেছি। তিলক কেটেছিস বলে দেখাবো? দ্যাট ইজ দ্য প্রসপেক্টিভ। হ্যাঁ আমি তিলক কেটেছি, আমিও তিলক কাটবো। যেরকম তোমরা দেখতেই পেলে, এই লোকনাথ বাবার মন্দিরটা হচ্ছে একটি গ্রামের ভেতরে, আর মন্দিরটা সত্যি অপূর্ব সুন্দর। চারিদিকে যেরকম মনোরম নিরিবিলি পরিবেশ, সেরকমই শান্ত প্রকৃতি। যারা যারা সুন্দরবন ভ্রমণে আসবেন, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল, এই লোকনাথ বাবার মন্দিরটি একবার অবশ্যই ঘুরে যাবেন। সবাই দেখলাম তিলক পড়ছে, তো আমিও পড়ে নিলাম। আর এখানে ভোগ প্রসাদও দিচ্ছিল, কিন্তু আমি জাস্ট একটু আগে কামরাঙা মাখা খেলাম, তাই ভোগ প্রসাদ আমি আর খাইনি। আর এখান থেকে ফেরার পথে এক ছোট্ট বন্ধুর সাথে দেখা হয়ে গেল। তারপর লঞ্চে উঠে কিছুক্ষণ যাবার পরেই নেক্সট ডেস্টিনেশন আমাদের চলে এলো। গোসাপা ব্লকে আমাদেরকে নামালো, কারণ এখানে এখন আমরা যাব বেকন বাংলো। এখানে প্রবেশ মূল্য হলো মাথা পিছু 5 টাকা করে। সো এখন আমরা এই মুহূর্তে রয়েছি বেকন বাংলো। এখন আমরা রয়েছি বেকন বাংলোতে। এই যে পেছনে বাংলো। চলো তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি, পুরো ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? 1932 সালে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের আমন্ত্রণে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বাংলোতে এসেছিলেন, এবং 30 ও 31 ডিসেম্বর এই দুদিন তিনি এইখানে ছিলেন। যেমনটি তোমাদের দেখালাম, স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথোপকথনের একটি স্ট্যাচু এখানে রয়েছে। তার সাথে রয়েছে স্বয়ং বিশ্বকবিরও একটি স্ট্যাচু। আর এই হলো বেকন বাংলো, যেটি সম্পূর্ণ কাঠের তৈরি, আর বাইরে দিয়ে প্রত্যেকটি দরজাতেই তালা লাগানো রয়েছে, তাই ভেতরে প্রবেশ করে দেখানো সম্ভব হলো না। আর বাংলোর চারিদিকে পুরো মাঠটি জুড়ে ছোটদের জন্য বিশেষ পার্কের ব্যবস্থাও রয়েছে। এই সন্ধ্যার মুহূর্তে এখানে ঘুরে সবথেকে যে জিনিসটা ভালো লাগছে, সেটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গানও এখানে চলছে, যেটা এই পরিবেশটাকে আরো বেশি সৌন্দর্যময় করে তুলেছে। আর এই হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর এখানে খুব সুন্দর একটি বৌদ্ধ মূর্তিও রয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। তো বেকন বাংলোই হলো আমাদের সুন্দরবন ভ্রমণের লাস্ট ডেস্টিনেশন। পুরো সুন্দরবন ভালো করে ঘুরে দেখার জন্য অন্তত 2 থেকে 3 দিন সময় তো লাগেই,
কিন্তু যেহেতু আমাদের কাছে সময় অতদিনের ছিল না, অফিস পিকনিক বুঝতেই পারছো, মাত্র একদিনেই আমাদেরকে গিয়ে আবার রিটার্নও করতে হবে, তাই একদিনে যতটা ঘুরে দেখানো সম্ভব ততটা কিন্তু ওনারা আমাদেরকে দেখিয়েছেন। আমার তো দারুণ লাগলো। তো যারা যারা প্ল্যান করছো উইকেন্ডে কোথায় ঘুরতে যাবে, একদম দ্বিধাবোধ না করে আর বেশি ভাবনা চিন্তা না করে সুন্দরবন কিন্তু অনায়াসেই ঘুরে আসতে পারো। দারুণ লাগবে, খাওয়া দাওয়া, মজা, আড্ডার সাথে ভ্রমণ সব মিলিয়ে একদিনে সুন্দরবন ঘোরা কিন্তু জাস্ট জমে যাবে। তো তোমাদের আজকের আমার ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে। বাই।